অকারণে দিনরাত গদি মিডিয়া বলে লাভ নেই, কারণ লোকে বুঝে নেবে কোনটা দুধ কোনটা চোলাই, এটা লোকে চিনতে পারে। কিন্তু ব্যতিক্রম আছে এই কারণে, ধরুন আমি একটা খবর বলছি, গদি মিডিয়া দিনরাত চালালো দিল্লির একটি ধর্মীয় সম্প্রদায়ের মিছিলে নাকি করোনা জিহাদ তৈরি হচ্ছে, চালানো হয়েছে, যেটা কত বড় মিথ্যে আমরা সবাই জানি, কত বড় মিথ্যে একটা প্রচার হয়েছে। এবার আমাদের ডিউটিটা কি? আমাদের ডিউটি তো এই মিথ্যাটাকে প্রকাশ করে দেওয়া, এই মিথ্যাটাকে সবার সামনে নিয়ে আসা, যে এইরকম হতে পারে না, এটা তোমরা যেটা করছো এটা একটা অত্যন্ত ঘৃণ্য বিদ্বেষ ছড়াচ্ছ, দেশের সংবিধান বিরোধী কাজ করছো। তাহলে কেস টু কেস আলাদা হয়ে গেল। সাংবাদিকতাটা ভারী অদ্ভুত জিনিস। সাংবাদিকতাতে সত্য এবং মিথ্যা ফারাক করা খুব মুশকিল। আমি একটু দার্শনিক কথা বলি, আশা করি শুনতে ভালো লাগবে। আমরা সবাই জানি যে আলো না থাকলে আমরা কেউ দেখতে পাই না, আলো জ্বাললে আমরা দেখতে পাই, আলো যদি পাওয়ারফুল আলো হয় তাহলে দেখতে পাই, কথাটা সত্যি, আমরা সবাই জানি। এবার আপনার চোখের সামনে আমি 10,000 ওয়াটের একটা আলো জ্বেলে দিলাম বা 20,000 ওয়াটের একটা আলো জ্বেলে দিলাম, আপনি কি দেখতে পাবেন? আপনি পাবেন না। তাহলে আলো থাকলেই যে দেখা যায় এটা তা নয়। তাহলে ওই সত্যটা যে ক্ষেত্রে ছিল এটা কিন্তু আর সত্য থাকলো না, এটা মিথ্যে প্রমাণিত। তো সেই মিথ্যে অনেক সময় কিন্তু সত্যের মোড়কে দেওয়া যায়। আমরা খুব সরলে অনেক সময় বলি যে আধ গ্লাস জল না আধ গ্লাস খালি না ভর্তি, এরকম দেওয়া হয়। কিন্তু আমি তার চেয়েও এটা বললাম যে আলো থাকলে দেখতে পায়, এটা মানুষ সত্যি হয়, কিন্তু বেশি আলো থাকলে মানুষ দেখতে পায়। হ্যাঁ, চোখের সামনে হাজার হাজার ওয়াটের আলো জ্বলে দিল। সেই জন্য সত্যি মিথ্যেটা চেনা খুব মুশকিল। তা আমাদের সাংবাদিকদের কেস টু কেস চিনতে হবে। আপনারা মাঠে ঘাটে যান, আপনারা একদম স্পটে চলে যান, আপনারা গিয়ে দেখবেন যে কোনটা ঠিক। আমরা সাংবাদিকরা তো সবসময় ঘটনাস্থলে থাকতে পারি না। একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, একটা বাচ্চা মেয়েকে চিপে দিয়ে চলে গেল, আমাদের লোকের কাছে শুনতে হয়। কেউ বলবে যে বাচ্চা মেয়েটা গাড়ির তলায় গিয়ে পড়লো, কেউ বলবে গাড়িটা ওর উপরে এসে পড়লো। আমাদের নিজের বিচার বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, কোনটা ঠিক। দুটোই হয়তো ঠিক, গাড়িটাও পড়েছে হয়তো ঠিক, বাচ্চাটাও ছুটে চলে যেতে পারে। আমাদের বিচার বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে কি হতে পারে। সত্যি চেনাটা কিন্তু সাংবাদিকদের একটা খুব বড় কৃতিত্ব। আমরা কিন্তু সেটা, যারা খুব সফল সাংবাদিক, আমি জীবনে 2-1 জন এরকম খুব বড় কিংবদন্তি সাংবাদিকের সঙ্গে বাংলা এবং বাংলার বাইরেও আমি মিট করেছি, তাদের আমি দেখেছি, তাদের যে ক্লিয়ার আইডিয়া। আমি কুলদীপ নায়ারের কথা বলছি, কুলদীপ নায়ার আমার খুব প্রণম্য, আমি তাকে প্রায় আদর্শ মনে করি, বা পি সাইনাথকে আমার জীবনের আদর্শ মনে করি। তো তাদের ক্লিয়ার কনসেপশন আছে যে এর পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে, প্রেক্ষিত না জানলে সংবাদ কিন্তু কখনো আপনারা কিন্তু পুরো করতে পারবেন না। প্রেক্ষিত কিন্তু আসবে, সে কোনো রাজনৈতিক নেতার আচরণ, চলাফেরা, বক্তৃতা, সেটাও কিন্তু প্রেক্ষিতের উপর নির্ভর করে। তো আপনারা সেটা চিনে নেবেন। আশা করি আগামী দিনে আপনাদের সাংবাদিকতা আরো পুরোধার হয়ে উঠবে। ধর্মীয় উত্তেজনা বা সংঘর্ষ দেখানোর সময় আপনারা সবাই জানেন যে আপনারা যথেষ্ট সতর্কতা নেন। আমরা সবাই, প্রত্যেক সাংবাদিকরা তার দায়িত্ব পালন করি। দায়িত্বজ্ঞানী সাংবাদিকতা করার যে খারাপ জিনিস হয় না, সেটা গদি মিডিয়া করেছে, উদাহরণ আছে। তো কিন্তু আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমরা যারা যে প্ল্যাটফর্মগুলোতে কাজ করি, যেমন ধরুন ইউটিউব তো মূলত সবাই আমরা এখানে ইউটিউবে কাজ করি। ইউটিউবের নিজস্ব, আমি ওদের রুলগুলো পড়ে দেখলাম যখন শুরু করছিলাম, ভয়ঙ্কর বাজে রুল আছে। তো আপনি এমনকি এতটাই আপনি যদি বলেন যে আমাদের দেশের প্রতি 3 মিনিটে একটি করে কৃষক আত্মহত্যা করছে, সঙ্গে সঙ্গে ইউটিউব আপনাকে চেপে ধরতে পারে। কেন আত্মহত্যা কথাটা ব্যবহার করলেন? আমি ফেসবুকে বেশ কিছুদিন ধরে লিখছিলাম, একবার একটি লেখা লিখলাম যে এই সরকার শাসন, স্বৈরতন্ত্রীর পদধ্বনি শোনা যাচ্ছে, 8 বছর হয়ে গেছে। সেটা জার্মানের মানুষরা অনেকদিন এরকম দেখেছিল, এবং বলে জার্মানের স্বৈরতন্ত্রী হিটলারের একটি ছবি দিয়ে করলাম। আমাকে 1 মাসের জন্য ফেসবুক রেস্ট্রিক্টেড করে দিল, বললো যে আমি নাকি ডেঞ্জারাস অর্গানাইজেশনকে প্রমোট করেছি। আমি বারবার লিখলাম, ওদের শুনলো না। আমার 1 মাস রেস্ট্রিকশন করা মানে আপনি জানেন যে চ্যানেল আমার 12,000তম সাবস্ক্রাইবার ছিল ফেসবুক পেজে, ওটা গেল। আমি তখন আস্তে আস্তে ইউটিউবে চলে এলাম, এবং যাকে ঘটনা সেটা মন্দের ভালো হয়েছে। কিন্তু আপনাদের এই যেটা বলি যে ইউটিউব কিন্তু, বা ফেসবুক তো ভীষণভাবে করে, ইউটিউব কিন্তু চেপে ধরবে আপনাকে। আপনি যে কোনো, আপনি রক্ত দেখান, আপনি একটি খুন দেখান, এগুলো বাস্তব হয়তো সবসময়, তো আপনাকে চেপে ধরবে। তা সেই জন্য আপনাকে কায়দা ব্যবহার করতে হবে, কৌশল ব্যবহার। এই কৌশল কিন্তু আইনের যেমন ফাঁক আছে,
যেমন আপনাকে আপনি ধরুন কৃষকের আত্মহত্যা করতে কথাটা বললেন না, আপনি বললেন যে প্রত্যেকদিন 3 মিনিট অন্তর ভারতের কৃষকরা মহাজনের লোন নিয়ে তারা কিন্তু মৃত্যুর পথে যেতে বাধ্য হচ্ছে, হয়ে গেল। তো এই কৌশলগুলো আপনারা অ্যাডপ্ট করুন। এই কৌশলগুলো ব্যবহার করলে কিন্তু সাংবাদিকতায় আপনি যা বলতে চাইছেন সেগুলো বলতে পারবেন। ছবি দেখানোর ক্ষেত্রে হয়তো আপনাদের ওই মোজাইক করে ব্লার করে দেখাতে হবে, বা যদি যেখানে মনে করবেন দেখাবেন না, নিজের চ্যানেলটাকে নষ্ট করবেন না, এটা বরং একটু এক পা পিছিয়ে লড়াই যেমন হয়, যেমন ওই যে লড়াই যেমন ছাগল পেছন থেকে ইয়ে করে একটু পিছিয়ে আসে তারপরে চলে, একটু পিছিয়ে আসে, একটু কম্প্রোমাইজ করে এগিয়ে যাবে, দেখাবেন না সেসব ছবি। সবসময় অনেক সময় আমরা অনেক ছবি পেয়ে যাই, খুব ইচ্ছে করে যে দেখিয়ে দিই, হ্যাঁ একটু নিজেকে রেস্ট্রিক্টেড রাখবে, নইলে কিন্তু ইউটিউব আপনাকে চেপে ধরবে। এবং ইউটিউবের পরে তো আছেই এখন নানা রকম যারা বিভিন্ন আমাদের পছন্দ করে না এরকম যারা আছে, তাদের সংখ্যা এবং ক্ষমতা যথেষ্ট বেশি, তারাও আপনাকে মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে দেবে এবং আপনার কাজটা বন্ধ করে দেবে। তো সেই জন্যে খুব কৌশল অবলম্বন করে ছাড়বেন না, কাজ ছাড়বেন না, কিন্তু কৌশল সম্ভবত এখনো পর্যন্ত সেই ভাবনার প্রকাশ আমরা দেখিনি, আছে কি না আছে সেটা আমরা জানি না, কিন্তু প্রকাশ আমরা দেখিনি। প্রকাশ যদি দেখতাম তাহলে নিশ্চয়ই তার যেমন ধরুন আমরা যারা দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, আমাদের একটা শর্ত ছিল যে 3 বছর যদি কেউ রিপোর্টিং করে, রিপোর্টার হয়, তাকে একটা অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়, যে কার্ডটা নিয়ে তারা সব জায়গায় যেতে পারে। সেটা দিল্লিতে পিআইবি হয়, আমার এখানে ছিল, পরে আমি বিহারে যখন চলে যাই বিহার সরকার দেয় এবং পরে ওটা সারেন্ডার করে আবার এখানে চলে আসে। আমার সেই 90-এর দশকের কার্ড, সে কার্ডটা এবছরও রিনিউ হয়েছে, সামনের বছর হয়তো হবে না। কেন হবে না তার কারণ হচ্ছে যে আমি এখন ডিজিটাল মিডিয়া কার্ড। তো আমি জিজ্ঞাসা করলাম ডিজিটাল মিডিয়া কি সাংবাদিকতা নয়? তো তার কোনো জবাব আমি পেলাম না অ্যাক্রিডিটেশন কমিটির কাছ থেকে। আমি এও প্রশ্ন করলাম যে যদি আজকে রবিশ কুমার পশ্চিমবাংলায় দাঁড়িয়ে কাজ করতেন, তাহলে আপনারা তাকে অ্যাক্রিডিটেশন কার্ড দিতেন না? আপনারা তাকে সাংবাদিক হিসেবে সরকারি স্বীকৃতি কি দিতেন না? তো সেটা তো তাদের কাছে কোনো উত্তর নেই। অতএব আমার মনে হয় এই যুক্তি দিয়ে যদি আমরা তাদের বোঝাতে পারি যে প্রত্যেকের এই অ্যাক্রিডিটেশন কার্ড দরকার, একটা শর্ত তারা রাখতে পারে যে তার এত সাবস্ক্রাইবার হতে হবে, এতদিন তারা কাজ করতে পারে, যে সাংবাদিকতার শর্তগুলো মানছে কিনা, তারা একটি ক্রাইটেরিয়া দিতে পারে। কিন্তু তারা দেব না বলাটা আমার মনে হয় এখনকার যুগে, এখন যেহেতু আগামী দিনে আমরা যেটা প্রথমেই বললাম, আগামী দিনে আমরা বুঝতে পারছি যে ডিজিটাল মিডিয়াই আমাদের ভবিষ্যৎ। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই ছুটমার খুব বেশি দিন রাখা যাবে বলে আমার মনে হয়। রাজনৈতিক নেতার কোনো দুর্নীতি বা কোনো পুলিশ কোনো দুর্নীতি কাজ করছে, সেই সময় যখন সেই খবরটা আমরা তুলে ধরি, আমরা দেখি যে সেই খবরের পরিপ্রেক্ষিতে আমাদের বিরুদ্ধে কেস করা হচ্ছে না, অন্য একটা কোনো ইস্যু নিয়ে আমাদের উপর একটা কেস চাপিয়ে দেওয়া। এই জায়গাটা যদি আমরা মোকাবিলা কিভাবে করবো বা মোকাবিলা কিভাবে করা যায়, যুক্তরাষ্ট্র এইটা সারা পৃথিবীতেই সমস্যা। সাংবাদিকদের সত্যি কথা বলতে হবে, সত্যি ঘটনা তুলে ধরতে হবে এবং শাসকের মুখের সামনেই আয়না ধরতে হবে। শাসক রাষ্ট্র তারা খুব পাওয়ারফুল, তাদের হাতে আইন আছে, তাদের হাতে পুলিশ আছে, তাদের হাতে কোর্ট কাছারি অনেক কিছুই আছে, তারা সেগুলোকে ব্যবহার করবে। সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট আছে, তারা এই নিয়ে লড়াই করে। রিপোর্টারদের বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারা দেখেছে, তারা প্রত্যেক বছর লিস্ট প্রকাশ করে যে কত সাংবাদিক মারা গেলেন, বিশেষ করে আফগানিস্তানে অমুক তমুক। এখন ইসরায়েলে যে যুদ্ধ হচ্ছে, প্যালেস্টাইনে কত সাংবাদিক মৃত্যু জানে তারা মরবে, তাও কাজ করে যাচ্ছে, এটা সম্প্রতি আমরা দেখেছি। তাই তো আমরা এটা হয়েছে আমাদের দেশে, ভীষণভাবে হয়েছে আমাদের দেশে। প্রথমেই আমি একটু উদাহরণ তো বললাম যে আমাদের সিদ্দিক কাপ্পানকে কিভাবে তাকে আটকে রাখা হয়েছিল, বছর কোনো কেসই প্রায় তা দাঁড় করাতে পারেনি, হয় না? এরকম প্রবীর পুরকাজকে দাঁড় করাতে পারেনি। দিল্লির একঝাঁক বড় বড় সাংবাদিক, আমার খুব পরিচিত, খুব নামী সাংবাদিকদের মধ্যে উর্মিলেশজির মতো সাংবাদিক, আমার অত্যন্ত কাছের মানুষ। তো উর্মিলেশজিকে ভোর রাতে যেন জঙ্গি ধরার মতো, উনি আমাকে বলছেন করঞ্জয় গোটা করতে, আমার যেন জঙ্গি ধরতে এসেছি। হ্যাঁ, তো এরকম শ্রদ্ধেয় সাংবাদিক, এদের বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া, এটা হয়েছে। এবং এখন তো নতুন যে আমাদের এই দণ্ড সংহিতা হয়েছে, আইনজীবীরা আরো ভালো বলবেন, তাতে তো পুলিশ ধরে নিয়ে গিয়ে তাদের পুলিশ অফিসারের হাতে এনর্মাস পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। যে আগে যেটা ইউএপিএ যেটা দিতে গেলে একটা সিনিয়র অফিসার পেলে, একটা এখন থানার দারোগাই দিয়ে দিতে পারে।
প্লাস আগে 14 দিনের মধ্যে তাকে তার হেফাজত, পুলিশি হেফাজতে রাখা যেত না, এখন সেটা 90 দিন করে দেওয়া হচ্ছে। অতএব প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাংবাদিকদের টার্গেট করা হবে। এর থেকে মুক্তির দুটো জায়গা আছে আমার মনে হয়। একটা হচ্ছে যে সবাই মিলে একত্রিত হয়ে একটা ছাতার তলায় সবাইকে আমাদের থাকতে হবে। আমরা সবাই নানা মত, নানা ইয়ে থাকবে না, এটা তো আমাদের ভারতের বিভিন্নতা, সবারই নিজস্ব চ্যানেল আছে, কিন্তু একটা জায়গায় যেন একটা সবাইকে আমরা একত্রিত করতে পারি যে মতেই থাকুক। তুমি যদি সাংবাদিক হও, তাহলে কোনো একজন সাংবাদিকের যদি কোনো আজকে বিপদ হয়, তোমরা সবাই কিন্তু দাঁড়াবে পাশাপাশি। এটা একটা পথ। দ্বিতীয় পথ তো আইনগত পথ, সেটা তো আইনজ্ঞদের সাহায্য নিয়ে লড়তে হবে আমাদের, যে এছাড়া তো কোনো উপায় নেই। আর তৃতীয় পথ তো জনগণের কাছে। জনগণ যদি মনে করে যে এই সরকার যারা এইগুলো করছে, এইরকম ভিন্ন আইন তৈরি করা হচ্ছে, এদেরকে সরাতেই হবে, না হলে আমরা আমাদের কথা বলতে পারবো না, আমাদের সাংবাদিকরা আমাদের কথা তুলে ধরতে পারবে। তার তো পথ শুরু হয়ে গেছে। এর মধ্যে তোমরা দেখেছো যে ধৃতরাষ্ট্র যে এবার 240-এ নেমে এসছে শাসক দল। গত উপনির্বাচনে তারা শোচনীয়ভাবে হেরেছে। আগামী কয়েক মাসের মধ্যে কয়েকটা রাজ্যে নির্বাচন আছে, তার মধ্যে একটি হচ্ছে মহারাষ্ট্র, সব থেকে বড় রাজ্য। আমরা সবাই জানি সেখানে শোচনীয়ভাবে হারবে। এমন হয়েছে, আমি ওখানকার কিছু বিজেপি সমর্থকের সঙ্গে, আমার বন্ধু সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম, তাদের ওখানকার বিজেপি নেতাদের মত হচ্ছে মোদী যেন মহারাষ্ট্রে প্রচার করতে না আসে, তাহলে হারবে। কারণ ওখানে মারাঠিদের মধ্যে গুজরাটিদের বিরুদ্ধে এত তাদের যে ওরা চাইছে না মোদী ওখানে আলোচনা করতে যাক। গতকাল একটি উত্তরপ্রদেশের একজন বিধায়ক, সম্ভবত বদলাপুরের বিধায়ক, তিনি একটা ভিডিও আপলোড করে দিয়েছেন যে 27 সালে উত্তরপ্রদেশে যদি এখনই কেন্দ্রীয় নেতৃত্ব ব্যবস্থা না নেয়, তাহলে আগামী দিনে কিন্তু এখানে জেতার কোনো চান্স নেই। তো এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এবং গোয়াতে কালকে আপনারা দেখেছেন নীতিন গডকরি কি বলেছে, যে কংগ্রেসের সঙ্গে আমাদের তফাৎ কি থাকলো, আমরাও এমার্জেন্সির কথা গলা টিপে প্রায় ধরেছি। তো মানুষ যদি এটা বুঝে যায়, মানুষ কিন্তু এই অবস্থাটা পরিবর্তন করে দেবে। এই 3টে পথ আমি বললাম, এই 3টে পথ যথেষ্ট। আমি জানি না আমি সন্তুষ্ট করতে পারলাম কিনা, এই 3টে পথে আমাদের লড়াই।